হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্বে আলোচনায় আমরা আজ বর্ণ সংকর কি এবং বর্ণ সংকরের ফলে অন্যান্য কি কি প্রজাতি উৎপন্ন হয়, সৃষ্টি হয়, সেই বিষয় সম্পর্কে জানব। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণে। জয় শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। তাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল। হরে কৃষ্ণ। তো ছোটবেলা থেকে এই বর্ণ সংখ্যার বিষয়টি শুনতে শুনতেই আমরাও বড় হয়েছি, আপনারাও বড় হয়েছেন, কিন্তু বর্ণ সংখ্যার যে কিভাবে হয় এই বিষয়টি এতদিনে আমরা অনেকেই ভালোভাবে বুঝে উঠতে পারিনি। তো সেই বিষয়টা নিয়ে আমরা আজ আলোচনা করব বিভিন্ন শাস্ত্রের আলোকে এবং বর্ণ সংকরের মাধ্যমে, অর্থাৎ এক বর্ণের সাথে অন্য বর্ণের ক্রসের ফলে যে প্রজাতি তৈরি হয়, যে অন্য একটা জাতি তৈরি হয়, সেই জাতি তারা কি নামে অভিহিত হয় সেই বিষয় সম্পর্কে আজ আপনারাও পরিষ্কারভাবে জানতে পারবেন। তো অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, দেখবেন অনেক নূতন তথ্য আপনি প্রাপ্তি করতে পারবেন। টাইটেল শুনে বুঝতে পারবেন যে কোন কোন প্রজাতি থেকে, কোন কোন বর্ণ থেকে এটি তৈরি হচ্ছে। আমাদের মূল তো বর্ণ চারটা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটি হচ্ছে মূল বর্ণ, আর যা আছে তা হচ্ছে এই বর্ণের বর্ণ সংকর অন্তঃ জাতি। তো সেই সম্পর্কে আজ আমরা বিষয়টি পরিষ্কার অনেক পরিশ্রম করে শাস্ত্র থেকে এনে তারপর আপনাদেরকে আমরা বলছি, তাই বিষয়টি অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এখানে প্রথমে সৃষ্টি থেকেই কথাটা বলি কিভাবে হয়। এখানে প্রথমে শ্রীমদ্ ভাগবত গীতায় আমরা দেখতে পাই, ধর্ম অবিভবত কৃষ্ণ প্রদস্বন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকরা। ধর্ম অবিভবত কৃষ্ণ প্রদস্বন্তি কুলস্ত্রিয়া স্ত্রীষু দুষ্টাসু বর্ষ্ণেয় জায়তে বর্ণসংকর। বলছে, হে কৃষ্ণ, অর্জুন বলছে, কুল অধর্মের দ্বারা, কুল যদি অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং তার ফলে হে বার্ষ্ণেয় কুল স্ত্রীগণ অসচ্চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন করে। এখান থেকে হচ্ছে মূল সূত্রপাত হচ্ছে। বলছে কুল যদি অধর্মের দ্বারা অভিভূত হয়, অর্থাৎ কুলে বা বংশে বা আমাদের গৃহে যেটাকে বলে, আমরা তো প্রত্যেকটা গৃহে এক একটা কুলের এক একটা অংশ, তাই না? তো সেখানে যদি অধর্ম তৈরি হতে থাকে, অধর্ম ঢোকে, ধর্ম চলে গেল, অধর্ম প্রবেশ করলো, তো এই অধর্মের ফলে কি হয়? কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয়, কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং এই কুল স্ত্রীগণ যখন অসৎ চরিত্রের হয় তখন অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। তারপরে আরেকটি শ্লোকে পরমেশ্বর ভগবানকে অর্জুন বলছে, দোষর এইতরি কুলগ্ন নাম বর্ণ সংকর কার কই উচ্ছদন্তে জাতি ধর্ম কুল ধর্মস্য শাশ্বত। দোষর এতের কুলগ্ন নাম বলা হচ্ছে যে যারা বংশের ঐতিহ্য নষ্ট করে, প্রত্যেকটা বংশের এক একটা ঐতিহ্য থাকে। হ্যাঁ, সেই ঐতিহ্য যারা নষ্ট করে, বংশের ঐতিহ্য যারা নষ্ট করে, এবং এই বংশের ঐতিহ্য যখন নষ্ট হয় তার ফলে কি হয়? বর্ণ সংকর উৎপন্ন হয়। বর্ণ সংকর, অবাঞ্ছিত সন্তান, অবাঞ্ছিত মানে নতুন আরেকটা প্রজাতি তৈরি হয়, অবাঞ্ছিত সন্তান সৃষ্টি হয় এবং যাদের কুকর্মজনিত ফলে, দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্ন যায়। অর্থাৎ একটা দেশ যে উন্নত হবে না, তার জন্য আমাদের বর্ণসংকর হওয়াটাকে, এটাকে রোধ করা দরকার। অর্থাৎ ব্লাড পিউরিটি যেটাকে বলা হয়, হ্যাঁ, বর্ণে বর্ণে বিবাহ, এটা হওয়া প্রয়োজন আছে, ব্লাড পিউরিটি। দেখবেন বিভিন্ন দেশে এটা রয়েছে। কিছু কিছু দেশে খুব কঠিনভাবে ওরা ওদের প্রজাতি ঠিক রাখার জন্য অন্য দেশের মানুষের সাথে মিশলেও বিবাহের ক্ষেত্রে ওরা কখনো ছাড় দেয় না, বিবাহের ক্ষেত্রে ছাড় দেয় না। কিছু কিছু এমন দেশ আছে বিবাহের ক্ষেত্রে নিজের ব্লাড সেম রেস রাখে। তো এনিহাউ
তো এটা দরকার আছে, এটা ভগবদ্গীতায় আমাদের উঠে এসেছে যে আমাদের বংশের ঐতিহ্য নষ্ট করা উচিত নয়। বংশের ঐতিহ্য আমাদের মূলত যে 4টা বর্ণ কী কী আপনারা সকলে জানেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনেকে জানে না। আমাদের মায়াপুরে যখন আসে আমি মাঝে মাঝে শুনি আপনি কোন বর্ণের, বলতে পারে না। ছোটরাও বলতে পারে না, বড়রাও বলতে পারে না। পিতামাতা জানে না, সন্তান জন্মের কথা থেকে কোন বর্ণের জানে না। তো যাই হোক, এখন কলিযুগের পড়াশোনা, স্কুল কলেজের পড়াশোনা আমাদের সেই ধরনের জ্ঞান দেওয়া হয় না। আগে এক সময় দেওয়া হতো। আর ঠাকুরদা ঠাকুরমার সাথে থাকলে, দিদিমার সাথে, বয়োজ্যেষ্ঠদের সাথে থাকলে তারাও জানাতে পারে। এখন তো আমাদের সিঙ্গেল ইউনিট ফ্যামিলি, আমরা শহরে ফ্ল্যাট সিস্টেমে থাকি, স্বামী স্ত্রী আর সন্তান নিয়ে। তো নিজেরা তো ওই বিষয়ে তো চর্চাই হয় না, তো সন্তান শিখবে কোথা থেকে? তো স্বাভাবিকভাবে আমরাও আস্তে আস্তে ভুলতে শুরু করেছি। তো এনিহাও 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই 4টা বর্ণ, এই 4টা বর্ণের এক বর্ণের সাথে আরেক বর্ণের যখন বিবাহ হয়, হ্যাঁ, কোনো কারণে যখন ক্রস হয়, সেই ক্রসের ফলে একটা নূতন প্রজাতি তৈরি হয়। সেই প্রজাতি কি, সেই বিষয় সম্পর্কে আজ আমি আপনাদেরকে জানানোর জন্য এসেছি। এবং এই প্রজাতি, হ্যাঁ, এই প্রজাতির মাধ্যমে এখানে ভগবদ্গীতা কিন্তু স্পষ্ট বলা হচ্ছে সেটি যে আপনারা দেখবেন যার যার ঘরে গীতা আছে, প্রথম অধ্যায়ের 40 এবং 42 নম্বর শ্লোকটা দেখবেন। অ্যাকচুয়ালি 40 থেকে শুরু করবেন, দেখতে পারবেন যে আসলে বর্ণসংকরের যে ফল, সেই ফলটা কি হচ্ছে। আর যদি কেউ বুদ্ধিমান হন তাহলে ওইটা দেখার পরে আপনি যখন এই দেশের দিকে থাকবেন, প্রত্যেকটা দেশের দিকে আপনি তাকান, বর্তমানে মানব জাতির অবস্থা এই বর্ণসংকরের কারণেই আমাদের প্রবলেম। আমরা সবাই এই প্রবলেমে ফেসে আছি। সুতরাং এই বিষয়ে আমাদের এখনও সময় আছে। এখনও চাইলে আমরা সিরিয়াস হতে পারি, যদি আমরা চাই, যদি আমরা সার্বিকভাবে আমাদের পরিবারের কল্যাণ চাই, সার্বিকভাবে যদি আমরা আমাদের দেশের কল্যাণ চাই, তাহলে আমরা চাইলে আমরা এটি রক্ষা করতে পারি। তো চলুন আমরা দেখি যে কোন বর্ণের সাথে কোন বর্ণের বিবাহ হলে কি ধরনের নূতন প্রজাতি বা নূতন জাতি তৈরি হচ্ছে। তো এটি আমরা অন্য আরেকটি পুরাণে আমরা পাচ্ছি। সেখানে যাজ্ঞবল্ক্য মুনির নাম আপনারা অনেকেই শুনেছেন। সনাতন ধর্মে যাজ্ঞবল্ক্য মুনির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ এবং যাকে অত্যন্ত গুরুত্বের সাথে সনাতন ধর্মে গ্রহণ করা হয়, যাজ্ঞবল্ক্য মুনি। সেই যাজ্ঞবল্ক্য মুনি তিনি এখানে খুব সুন্দরভাবে এই তত্ত্বগুলি দিয়েছেন। তিনি বলছেন যে ব্রাহ্মণ পুরুষ ভালো করে আপনারা যদি খাতা থাকে একটা নোট করতে পারেন, কারণ এটা ডকুমেন্টস। হ্যাঁ, আমি মন গড়া কোনো কিছু বলছি না, ডকুমেন্টস বলছি। তো বলছে যে ব্রাহ্মণ পুরুষ আর যদি ক্ষত্রিয় কন্যা হয়, ক্ষত্রিয় কন্যা অর্থাৎ পুরুষ ব্রাহ্মণ হবে, কন্যা ক্ষত্রিয় হবে, তাহলে এই দুজন যদি ক্রস হয়, ব্রাহ্মণ হলে তো ব্রাহ্মণ তৈরি হচ্ছে, ব্রাহ্মণ বর্ণ বিবাহ হলে তো ব্রাহ্মণ তৈরি হচ্ছে। ক্রস যখন হচ্ছে অর্থাৎ বর্ণ সংকর যখন হচ্ছে, তার ফলে যেটি হচ্ছে, সেই জন্য ক্ষত্রিয় দিয়ে শুরু হচ্ছে। ব্রাহ্মণ পুরুষ ক্ষত্রিয় কন্যা, তারপরে হচ্ছে মূর্ধাভিষিক্ত। এর ফলে যে নূতন একটি জাতি তৈরি হবে তার নাম হবে হচ্ছে মূর্ধাভিষিক্ত। এটা হচ্ছে নূতন একটি জাতি। আচ্ছা, এটি গেল ব্রাহ্মণ পুরুষ ক্ষত্রিয় কন্যা। তারপর হচ্ছে ব্রাহ্মণ পুরুষ বৈশ্য কন্যা, এদের সাথে যদি বিবাহ হয়, ব্রাহ্মণ পুরুষ অনেক সময় বিজনেসম্যানের ভালো মেয়ে থাকলে বিবাহ করছে, তো ব্রাহ্মণ পুরুষ বৈশ্য কন্যা যদি হয়, তাহলে তার ফলে যে জাতি সৃষ্টি হয়, তাদের যারা সন্তান, জাতি মানে কি, তার ফলে তারা যে সন্তান হবে তারা কিন্তু ব্রাহ্মণও হবে না, বৈশ্যও হবে না। এর আগে যেমন ব্রাহ্মণ পুরুষ তারপর হচ্ছে ক্ষত্রিয় কন্যা বিবাহ হলো, তার ফলে কিন্তু ব্রাহ্মণ বা ক্ষত্রিয় কিছু হবে না, নূতন একটা জাতি তৈরি হবে, তাদের সন্তান ওই নামে পরিচিত হবে। এই জগতে যাই পরিচয় দেন উপরে এই নামে পরিচিত হবে, রেজিস্টার্ড নাম উপরে এটাই হবে। তো ব্রাহ্মণ পুরুষ বৈশ্য কন্যা যদি বিবাহ হয়, তার ফলে যে নূতন তাদের সন্তানের যে জাতি হচ্ছে সেই হচ্ছে অম্বষ্ট। তাদেরকে বলা হয়, বৈদিক সাহিত্যে অম্বষ্ট বলা হয়। তারপরে ব্রাহ্মণ পুরুষ ও শূদ্র কন্যা যদি হয়, তার ফলে নিষাদ বা পর্বত, এই দুটি গ্রুপ তৈরি হয়, দুটি জাতি নূতন। আপনারা নাম শুনেছেন না, মহাভারতে নিষাদ রয়েছে, পর্বত রয়েছে। যারা পুরাণ পড়ে তারা কিন্তু জানে নিষাদ আছে, আমরাও পড়েছি অনেকবার। নিষাদ আছে,
নিষাদ রাজ ভগবান রামচন্দ্র যখন বনবাস গিয়েছিলেন তখন নিষাদ রাজের সাথে দেখা হয়েছিল, নিষাদ রাজ। তো নিষাদ রাজ আমরা তো তখন বুঝতে পারতাম না যে আসলে নিষাদ মানে হয়তো ওই পশু পাখি শিকার করে সেজন্য নিষাদ। আসলে নিষাদ এই কারণে ব্রাহ্মণ পুরুষের সাথে ব্রাহ্মণ পুরুষ কোনো শূদ্রের কন্যার রূপের প্রতি আকৃষ্ট হয়েছে, হওয়ার ফলে তাদের বিবাহ করেছে। বিবাহ করার ফলে যে সন্তান তৈরি হচ্ছে সেই সন্তান নিষাদ নামে পরিচিত হচ্ছে, নিষাদ নামে পরিচিত হচ্ছে বা পর্বত নামে পরিচিত হচ্ছে তাদের জাতি। তারা ব্রাহ্মণও থাকছে না, শূদ্রও থাকছে না, অন্তর্জাতি হয়ে যাচ্ছে। এরপরে গেল ব্রাহ্মণ, এরপর আসছে ক্ষত্রিয় পুরুষ আর বৈশ্য কন্যা। ক্ষত্রিয় পুরুষ যদি বৈশ্য কন্যাকে বিবাহ করে তার ফলে যে সন্তান উৎপন্ন হয় সে না ক্ষত্রিয় হয় না বৈশ্য হয়, তাকে বলা হয় হচ্ছে মাহিষ্য। অর্থাৎ আমাদের সমাজে অনেকে দেখবেন মাহিষ্য জাতি আছে, মাহিষ্য বলে না, আমি মাহিষ্য জাতি। তো বুঝতে হবে যে তাদের পূর্বপুরুষে কোনো জায়গায় এরকম বর্ণ সংকর হয়ে তারপরে এই জাতি তৈরি হয়েছে। কি মাহিষ্যতে কীভাবে আসছে? ক্ষত্রিয় পুরুষ ছিল, ক্ষত্রিয় কোনো পুরুষের সাথে কোনো বৈশ্য কন্যা বিবাহ করেছে, অর্থাৎ কোনো একজন ভালো বড় যোদ্ধা ছিল, তার সাথে কোনো বৈশ্য মানে হচ্ছে বণিক, ব্যবসায়ীর কন্যা তার সাথে বিবাহ করলো। আর তার ফলে কি হলো? না সন্তান বৈশ্য হতে পারলো না ক্ষত্রিয় হতে পারলো, নতুন একটা প্রজাতি, নতুন একটা জাতি নামে পরিচিত হলো, যার নাম হচ্ছে মাহিষ্য। এরা আর এই সমাজে ঢুকতে পারবে না, ক্ষত্রিয় সমাজে ঢুকতে পারবে না, এদের নতুন জাতিকরণ করা হবে। তারপরে আসছে ক্ষত্রিয় পুরুষ শূদ্র কন্যা যদি হয় তাদেরকে বলা হয় উগ্র। এদের আরও নাম আছে মিলেচ্ছ। কারদেরকে বলা হয় হচ্ছে ক্ষত্রিয় পুরুষ আর শূদ্র কন্যা যদি বিবাহ হয়, এদের ফলে যে তারা না শূদ্র থাকবে না ক্ষত্রিয় থাকবে, এরা হবে মিলেচ্ছ জাতি, উগ্র জাতি হবে, অত্যন্ত উগ্র হয়। এরপরে আসছে ক্ষত্রিয় পুরুষ ব্রাহ্মণ কন্যা। ক্ষত্রিয় পুরুষ যদি ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করে তাহলে তাদের ফলে যে জাতি উৎপন্ন হয় সেটা হচ্ছে সুত। যেমন কর্ণকে বলা হতো সুতপুত্র, যদিও কর্ণ প্রকৃত আপনার মাতা কুন্তিরই পুত্র, কিন্তু যেহেতু মাতা কুন্তি তাকে স্বীকৃতি দেননি বিবাহের আগের সন্তান, তাই পরবর্তীতে তিনি সুত অধিরথের ঘরে মানুষ হয়েছিলেন, রাধা মাতার। তো সেই জন্য সুতপুত্র। তো সুত জাতি কিভাবে সৃষ্টি হয়? যদি ক্ষত্রিয় পুরুষ মানে রাজাও হতে পারে, কিন্তু রাজা কোনো ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করলো, তো তার ফলে তাদের যে সন্তান সেই সন্তান হচ্ছে সুত নামে পরিচিত, সুত জাতি হয়, সুতপুত্র। তো সুতপুত্র সে ক্ষত্রিয় হবে না, ব্রাহ্মণও হবে না। এই জন্য দ্রৌপদী চলতে পূর্বের ইতিহাস জানতো না। দ্রৌপদী কিন্তু কর্ণকে সুতপুত্র বলে তার সাথে বিবাহ করতে অস্বীকার করেছিল, যে আমি সুতপুত্রের সাথে বিবাহ করব না। দ্রৌপদী ক্ষত্রিয় কন্যা ছিল, তাই অবশ্যই তার বিবাহ ক্ষত্রিয়ের সাথে হওয়া দরকার ছিল। সেই জন্য তিনি সেই অজুহাত দেখিয়ে, সেই রুলস দেখিয়ে তিনি সুতপুত্রের সাথে বিবাহ, যে ক্ষত্রিয়ের থেকে অন্তর যারা তাদের সাথে বিবাহ করার দরকার নেই, সবাই চায় যে একটু উন্নত কুলে বিবাহ হোক। তাই তিনিও এটি নিষেধ করেছিলেন। সুতপুত্র মানে তাহলে বুঝতে পেরেছেন, সুত জাতি তৈরি হয়েছে ক্ষত্রিয় পুরুষ আর ব্রাহ্মণ কন্যা। আচ্ছা, এরপরে ক্ষত্রিয় পুরুষ বৈশ্য কন্যা, আবার বলা হচ্ছে বৈশ্য কন্যা যদি বিবাহ হয়, এর আগে একবার বলা হচ্ছে কিন্তু ক্ষত্রিয় পুরুষ বৈশ্য কন্যা। বৈদেহ, অর্থাৎ ক্ষত্রিয় পুরুষ বৈশ্যদের সাথে বিবাহ করলে কি হয়? বৈদেহ হয়, আবার মাহিষ্যও হয়, দুটো। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্ষত্রিয় পুরুষ বৈশ্যের সাথে বিবাহ করলে বৈদেহ
বৈদেহ রাজা, বিদেহ রাজা, বিদেহ রাজা, মহাভারতে রয়েছে বিদেহ রাজা। এটা এইভাবে তৈরি হচ্ছে, ক্ষত্রিয় পুরুষ বৈশ্য কন্যার সাথে বিবাহ করার পরে বৈদেহ রাজা হয়ে গেছে। এরপর আছে যে ক্ষত্রিয় পুরুষ যদি শূদ্রের কন্যা বিবাহ করে, এর আগে একবার বলা হয়েছে ক্ষত্রিয় পুরুষ যদি শূদ্রের কন্যা, তো উগ্র মিলেচ্ছ। এখানে বলা হচ্ছে শূদ্র কন্যার সাথে যদি ক্ষত্রিয় পুরুষ বিবাহ করে তার চণ্ডাল। এই চণ্ডাল হচ্ছে সর্বধর্ম রহিত, এদেরকে বলা হয় যে কোনো ধর্ম নেই শাস্ত্রে, এদের এই চণ্ডালদেরকে বলা হয় কোনো ধর্ম নেই, এরা যা ইচ্ছা তাই করতে পারে, এরা ধর্ম বর্জিত লোক। ক্ষত্রিয়ের সাথে যদি শূদ্রের, তাহলে ক্ষত্রিয়ের সাথে শূদ্রের বিবাহে দুইটা প্রজাতি তৈরি হয়, একটা হচ্ছে ম্লেচ্ছ প্রজাতি আর একটা হচ্ছে চণ্ডাল প্রজাতি, চণ্ডাল জাতি তৈরি হয়। তো এগুলো কিন্তু সিস্টেম, হ্যাঁ, রুলস হচ্ছে। তারপর হচ্ছে বৈশ্য পুরুষ আর ক্ষত্রিয় কন্যা যদি বিবাহ করে, বৈশ্য পুরুষ যদি ক্ষত্রিয় কন্যা বিবাহ করে তাহলে হয় মাগধ। এই মাগধ রাজাও আপনার রামচন্দ্রের রামলীলায় রয়েছে, মাগধ রাজা, মাগধ। তারপরে আপনার ঈশ্বর রয়েছে, মহাভারত রয়েছে মাগধ রাজা, মগধ ইতিহাসেও রয়েছে, মগধ রাজা রয়েছে। তো বৈশ্য পুরুষ আর ক্ষত্রিয় কন্যা যদি বিবাহ হয় তাহলে তাদের যে জাতি তৈরি হয়, তাদের মাধ্যমে যে জাতি তৈরি হয় তাকে বলা হচ্ছে মগধ। এরপরে আসছে শূদ্র পুরুষ আর ক্ষত্রিয় কন্যা, তাহলে তার থেকে যে জাতি তৈরি হয় তা সেটা হচ্ছে সাতা। অ্যাকচুয়ালি ক্ষীয় তয় আকার, খাত্বা বা সত্বা, হিন্দিতে সত্য বলা হয় আর বাংলায় খাত্বা বলা হয়। শূদ্র পুরুষ আর ক্ষত্রিয় কন্যা। তারপরে শূদ্র পুরুষ আর বৈশ্য কন্যা যদি বিবাহ হয় তাহলে হয় অজগর। অজগর সাপ নয়, এটা একটা আলাদা জাতির নাম, অজগর। এভাবে আমাদের বিভিন্ন জাতি, জাতি বলা হয়। মূল যে বর্ণের পরবর্তীতে এই জাতিগুলো তৈরি হয়েছে। এবং যাজ্ঞবল্ক্য বলছে কর্মের উৎকৃষ্টতা ও নিকৃষ্টতার উপর নির্ভর করে জাতির উৎকৃষ্টতা বা নিকৃষ্টতা মানা হবে। কোন জাতি কতটা উন্নত এটা তার কর্মের উপরে নির্ভর করছে। এবং বলা হচ্ছে যে উত্তম কর্ম করলে উত্তম কুলে আর নিকৃষ্ট কর্ম করলে নিকৃষ্ট কুলে জন্ম হবে। পরবর্তীতে এই জন্ম তো হয়ে গিয়েছে, এবার সে চাইলে নিকৃষ্ট কর্ম করতে পারে, উৎকৃষ্ট কর্ম করতে পারে। যে ধরনের কর্ম করবে তার ফলে পরবর্তী জন্ম তার কিন্তু তৈরি হবে। এমন নয় যে একবার কেউ নিঃস্বাদ হয়ে গেছে, একবার কেউ মগধ হয়ে গেছে বা খত্তা হয়ে গেছে অথবা ম্লেচ্ছ বা চণ্ডাল হয়ে গেছে, আর পরবর্তী জীবনে সে আর কখনো ব্রাহ্মণ হতে পারবে এমন না। যদি চৈতন্য চরিতামৃতে বলেছে মচি হলেও হবে সচি যদি সে কৃষ্ণ ভাজে, আর সূচি হলেও হবে মচি যদি সে কৃষ্ণ তেজে। তাই সেক্ষেত্রে যদি কেউ উত্তম কর্ম করে তার যে বিধি অনুযায়ী যেটি করা উচিত সেই উত্তম কর্ম করে, তাহলে অবশ্যই সে পরবর্তী জীবনে আবার উত্তম কুলে জন্মগ্রহণ করবে, এতে কোনো সন্দেহ নেই, উত্তম কুলে জন্মগ্রহণ করবে। তারপরে যাজ্ঞবল্ক্য উনি বলছেন যে এই যে উপরে যতগুলো অন্তর্জাতি দেখানো হলো, সেই অন্তর্জাতির ভিতরে বলা হচ্ছে উপরে বর্ণিত জাতিগুলোর মধ্যে অম্বষ্ট, সূত তথা মাহেশ্য অপেক্ষাকৃত শ্রেষ্ঠ। এতগুলো যে কতগুলো দেখানো হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, প্রায় 11টা জাতি, নূতন জাতির কথা বলা হলো। এই 11টা জাতির ভিতরে অপেক্ষাকৃতভাবে অম্বষ্ট, সূত এবং মাহিষ্য এরা অপেক্ষাকৃত শ্রেষ্ঠ মানে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের উপরে উঠছে না, এরা অপেক্ষাকৃত এই যে 11টা নূতন জাতি তাদের ভিতরে অপেক্ষাকৃত তারা শ্রেষ্ঠ। তো এইভাবেই আমাদের যে বর্ণ সংকর এগুলি আমাদের এই সমাজে প্রচলিত হয়েছে শাস্ত্র অনুযায়ী, এগুলো রুলস অনুযায়ী। প্রিন্সিপালটাই হচ্ছে এরকমভাবে তৈরি করা হয়েছে। এখানে ছোট বড় তো কর্ম এখানে বারবার করে বলা হচ্ছে যে উত্তম কর্ম এবং নিকৃষ্ট কর্ম দ্বারাই হচ্ছে একজন ব্যক্তির পরিচয় হবে এবং পরবর্তীতে সে অনুযায়ী জন্ম হবে। তাই এগুলি আমাদেরকে যারা এখনো বিবাহ করেননি
যে সকল ইয়াং জেনারেশন আছেন আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ আছে যে আপনারা প্রথমে অবশ্যই আপনাদের বিবাহের আগে আপনারা অবশ্যই আপনাদের নিজের বর্ণ নিজে জানবেন এবং সবথেকে চেষ্টা করবেন নিজের বর্ণের ভিতরে আপনারা কীভাবে বিবাহ করতে পারেন। নিজের বর্ণের ভিতরে বিবাহ করলে ব্লাড পিউরিটি এবং উন্নত সন্তান প্রাপ্তির একটি অত্যন্ত বড় চান্স থাকে। হ্যাঁ, তো সুতরাং প্রত্যেকের কাছে অনুরোধ করব যে নিজের পরিবারের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য সবাই নিজের নিজের বর্ণের ভিতরে বিবাহ করার চেষ্টা করুন এবং আপনার যে কুলধর্ম, হ্যাঁ, সেই কুলধর্ম রক্ষা করার জন্য আপনি চেষ্টা করুন। তা আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন, যাতে প্রত্যেকটা সন্তান এই বিষয়টা জেনে তারা আগামী দিনে এইভাবে নিজেকে তৈরি করতে পারে। যাদের বিবাহ হয়ে গেছে তাদের তো আর চেঞ্জ করা সম্ভব নয়। কমসে কম এই তত্ত্বগুলি যদি যারা আজও বিবাহ করেনি তাদের কাছে যায়, তারা অনেকেই হতে পারে তারা শুধরে যাবে। তারা জীবনটাকে তাদের পরিবারের কল্যাণের জন্য, তাদের বংশের কল্যাণের জন্য, তাদের পিতামাতার মুখ উজ্জ্বল করার জন্য, তাদের বংশের পিতামাতার যারা পিতামহ পিতামাতা আছে যারা উপরে আছেন তাদের মুখ উজ্জ্বল করার জন্য তাদের নিজের জীবনকে তারা তৈরি করবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যারা চ্যানেলের পর নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।